স্বপ্নকুমারী, তুমি কবে আসবে আমার কাছে? তোমার অপেক্ষা আমায় করে করে শেষ করে ফেলছে। তুমি হিনা ভালো নাই আমি। তোমাকে ছাড়া আমি যে আর থাকতে পারছি না। ঘুম ভেঙে গেল তের। ধরফর করে এসে বিছানায় উঠে বসলো। কপাল থেকে টপ টপ করে ঘাম পড়ছে। প্রতি বছরের মতো এই বছরেও তার জন্মদিনে সেই একই স্বপ্ন। কেন সে এই স্বপ্ন দেখে সেটা সে জানে না। স্বপ্নে থাকা সুদর্শন ছেলেটাই বা কে? ঘুম থেকে ওঠার পর সে কখনোই সেই ছেলেটাকে আর মনে করতে পারে না। শুধুমাত্র মনে থাকে হালকা বাদামি রঙের একজোড়া চোখ, যা স্বপ্নে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এই দৃষ্টি সে কখনোই ভুলতে পারবে না। দরজা নক করার আওয়াজে সে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো। উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল সামনে তার বাবা মা কিছু বন্ধুরা দাঁড়িয়ে আছে। এর বাবা শহরের নামকরা ডাক্তার যেই হোক এবং তার মা আয়ু। এর বাবা মিষ্টি করে হেসে তের সামনে এগিয়ে এসে বললেন, শুভ জন্মদিন মামনি। থ্যাংক ইউ বাবা। এক এক করে সবাই তাকে উইশ করলো। জেনি এগিয়ে এসে দেখে বলল, তে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, তারপর আঙ্কেল আন্টির সাথে একটা ছোটখাটো সেলিব্রেশন করে আমরা বেরিয়ে পড়বো। আজকেই তো আমরা জঙ্গলে ঘুরতে যাব ভেবেছিলাম। এই জেনির কথায় মত দিয়ে মাথা নাড়লো। জেনি বাকিদের নিয়ে নিচে চলে গেল। এ ওয়াশরুমে গিয়ে একটা ছোটখাটো শাওয়ার নিয়ে নিল, তারপর দ্রুত রেডি হয়ে নিল। সাদা রঙের একটা ফ্রক জামা পরেছে, তাকে প্রচন্ড সুন্দর দেখতে। আলাদা করে কোনো সাজাগোজার প্রয়োজনই নেই, এমনি ছেলেরা তার দিক থেকে চোখ সরায় না। এই রেডি হয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে নিচে নামলো। আয় মা, কেকটা কেটে নে, তারপর না হয় বেরোবি তোরা। এ তার বাবার আনার কেকটা কাটলো, তারপর বাবা মা এবং বন্ধুদের খাইয়ে দিল। তার মা তাদের জন্য ব্রেকফাস্ট রেডি করেছে। সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারা বাইরে যাবার উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলের রাস্তার সামনে দাঁড়িয়ে আছে 6 জন। এই লিসা, জেনি, বুগাম, কাই এবং ইউনো। তারা সবাই প্রচুর ভালো বন্ধু। নানা রকম অ্যাডভেঞ্চার করতে খুবই ভালোবাসে তারা। বিশেষত জঙ্গল হচ্ছে অন্যতম পছন্দের জায়গা। এই জঙ্গলের প্রতি একটু আলাদাভাবেই আসক্ত। জানি না কেন, ছোটবেলা থেকে জঙ্গলের প্রতি একটা আলাদা টান অনুভব করে কে। সকলের পিঠেই একটা করে ব্যাগ। ব্যাগে আছে তাদের কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন ফোন, চার্জার, জলের বোতল, আরো অনেক কিছু। সবার ইচ্ছা ছিল সাইকেল নিয়ে আসার, কিন্তু জঙ্গলের এই ঘন অন্ধকার রাস্তায়, তারপর ঘন ঘন গাছপালার মধ্যে দিয়ে সাইকেল চালানো সমস্যার বিষয়। তাই তারা ঠিক করেছে তারা হেঁটেই ঘুরবে। কয়েক ঘন্টা হয়ে গেল তারা হেঁটে চলেছে। পরিবেশ এখন সকাল থেকে বিকালের মুখে। আকাশের অবস্থাও খুব একটা ভালো না। ঘন কালো মেঘে পুরো আকাশ ঘিরে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এক পর্যায়ে জেনি আর লিসা ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। কিরে, তোরা বসে পড়লি কেন? আর যাবি না? আজকে আর যেতে পারবো না রে, আমার শরীর আর চলছে না। এবার বাড়িতে ফিরে যাওয়াই ভালো। আমার মনে হয় তুই ঠিকই বলেছিস, এবার বাড়িতে ফিরে যাওয়াই ভালো। ইউনো লক্ষ্য করলো তে তাদের সাথে নেই। অনেকটা দূরে মনে হয় মেয়েটা চলে গিয়েছে। তে মনে হয় একটু দূরে চলে গিয়েছে। তোরা একটা কাজ কর, তোরা ফিরে যা, আমি তেকে খুঁজে নিয়ে চলে যাচ্ছি। ইউনোর কথায় মত দিয়ে তারা মাথা নাড়লো। আবারও আগের অবস্থায় ফিরে আসার জন্য কিছুটা জল খেয়ে হাঁটা শুরু করলো বিপরীত দিকে। ইউনো জঙ্গলের ছোট গলি দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। কখন তের খোঁজ পাবে সেই আশায়। যদিও তার শরীরও তার কথা আর শুনছে না, তার শরীরও প্রচুর পরিমাণে ক্লান্ত। এক পর্যায়ে আকাশের ঘন কালো মেঘ বৃষ্টিতে পরিণত হলো। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ইউনো বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। বৃষ্টি থামলে সে নিজেই বাড়ি ফিরে যাবে। ও তো আর ছোট বাচ্চা না, তাছাড়া এখনো সন্ধ্যা হয়নি। কথাগুলো ভেবে ইউনো নিজের বাড়ির দিকে রওনা দিল। গভীর জঙ্গলে এক মনে হাঁটতে হাঁটতে সে যে কখন তার বন্ধুদের থেকে এতটা দূরে এসেছে সেটা তার খেয়ালই ছিল না। যখন তার খেয়াল হলো তখন অনেক দেরি হয়ে গেছে।
আকাশ থেকে ঝমঝম করে তার মাথার উপরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে তো ফিরেও যেতে পারবে না। কোথায় যাবে সে এখন? হঠাৎ তার নজরে পড়ল সামনে জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় বাড়ি। বাড়িটা দেখতে অদ্ভুত রকমের সুন্দর। বাড়ির পেছন দিকে থাকা পুকুরের কিছুটা অংশ সামনে থেকে দেখা যাচ্ছে। সুন্দর ফুলের বাগান দিয়ে বাড়িটা চারিপাশ দিয়ে ঘেরা। তে আর কিছু না ভেবে বাড়িটার সামনে এগিয়ে যেতে থাকলো। ভেতর থেকে পেন্সিলের খসখস শব্দ আসছে। এই দরজায় নক করার সাথে সাথে সেই শব্দ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর কেউ দরজা খুলে দিল। দরজা খুলে যেতেই এর নজরে এলো সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন একজন পুরুষ। কিন্তু তার চোখের দিকে নজর যেতেই এর দম বন্ধ হয়ে এলো। সেই একই রকম ব্রাউন চোখ, যেটাতে প্রতি বছর স্বপ্নে দেখে, আজও দেখেছে। এর কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। এত সুন্দর কোনো মানুষ কিভাবে হতে পারে? লোকটির গায়ের রং অদ্ভুত রকমের ফর্সা, যেন কোনো বিদেশি। তুমি এখানে? লোকটির কথায় তের হুঁশ পেল। এই কণ্ঠ, এই কণ্ঠ তো তার খুব চেনা। স্বপ্নে স্বপ্নে তো এই কণ্ঠই শোনে সে। মাথা থেকে সমস্ত চিন্তা বাদ দিয়ে সে উত্তর দিল, আমি আসলে জঙ্গলে হারিয়ে গেছি। বাড়ি যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ কি এখানে থাকতে পারি? বৃষ্টি থেমে গেলে আমি চলে যাব। এর কথায় লোকটির ঠোঁটে একটা সূক্ষ্ম হাসি রেখা ফুটে ওঠে, যেন সে সবকিছুই জানতো। তোমার নাম? আমার নাম তে। আপনার? জংকুক, জিওন জংকুক। জাংকুক দরজা থেকে সরে গিয়ে একে ভেতরে যাওয়ার জন্য রাস্তা করে দিল। এই আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকলো। বাড়িটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে দেখতে তার থেকে আরো বেশি সুন্দর। এত বড় বাড়িতে আপনি একা থাকেন? জাংকুক এর দিকে তাকিয়ে উত্তর দিল, হুম। আপনার বাবা মা? নেই। নেই মানে? বাবা মা কি নেই, নাকি অন্য কোথাও থাকে? আমার বাবা মা নেই। ওহ আচ্ছা। বড় বারান্দার পাশে একটা অনেক বড় ব্যালকনি, যেই ব্যালকনি থেকে বাইরের ঘন জঙ্গল এবং বাড়ির পেছনের সেই পুকুরটি দেখা যাচ্ছে। এই গুটি গুটি পায়ে সেই দিকে এগিয়ে গেল। হঠাৎ পেছনে কারোর অস্তিত্ব টের পেয়ে এ ঘুরে তাকালো। জাংকুককে এত কাছে দেখে কিছুটা ঘাবড়ে গেল। দু কদম পিছিয়ে গিয়ে বলল, আপনি? তোমার জামাটা বৃষ্টিতে ভিজে গিয়েছে। আমার শুকনো জামা নিয়ে এসেছি, এগুলো পরে ফেলতে পারো, না হলে ঠান্ডা লেগে যাবে। এই জাংকুকের হাতের দিকে তাকালো। একটি সাদা রঙের প্যান্ট আর একটি সাদা রঙের শার্ট। দেখে মনে হচ্ছে এটা জাংকুকেরই। এই জাংকুকের হাত থেকে জামাগুলো নিয়ে বলল, আমি কোথায় জামা চেঞ্জ করব? আমার পিছু পিছু এসো। জাংকুক টেকে নিয়ে সিঁড়ি থেকে ওপরে তার রুমে নিয়ে গেল। এই টেবিলে দুটো বড় বড় মোমবাতি রেখে ম্যাচ বের করে মোমবাতি দুটো জ্বালিয়ে দিল। মোমবাতির আলোতে ঘর আলো হয়ে উঠেছে। ইলেকট্রিসিটি নেই। ঝড় বৃষ্টি হলে থাকে না। তুমি জামাটা চেঞ্জ করে নাও, আমি কিচেনে গিয়ে তোমার জন্য কিছু বানিয়ে আনি। তোমার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। এ মাথা নাড়ল। জাংকুক রুম থেকে বেরিয়ে গেল। জাংকুক চলে যেতেই এ দ্রুত জামা চেঞ্জ করে ফেললো। জাংকুকের শার্ট পরে তার হাঁটু পুরো ঢেকে গিয়েছে, আর জাংকুকের ফুল প্যান্ট তো তার পুরো পাকেই ঢেকে দিয়েছে। একে দেখতে খুবই কিউট লাগছে। তে জামা চেঞ্জ করে জাংকুকের বেডে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর জাংকুক হাতে একটা খাবারের ট্রে নিয়ে রুমে ঢুকলো। এর হাতে খাবারগুলো দিয়ে তার সামনেই বিছানাতে বসে পড়লো জাংকুক। খেতে খেতে তে জিজ্ঞাসা করলো, আচ্ছা বৃষ্টি কখন কমবে? আমি বাড়ি যেতে পারবো কখন? জাংকুক গভীর দৃষ্টিতে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আজকে রাতে মনে হয় না বৃষ্টি কমবে, আর তোমাকে মনে হয় আজকে রাতে এখানেই থাকতে হবে। কি? এই গভীর জঙ্গলের মধ্যে থাকবো? আমার বাবা মা তো চিন্তা করবে।
তুমি না হয় তোমার বাড়ির লোকে কল করে জানিয়ে দাও বৃষ্টির কারণে তুমি তোমার কোনো বন্ধুর বাড়িতে আটকে গেছো, ঝড় কমলে বাড়ি ফিরে যাবে। এই জাংকুকের কথা মতনই কাজ করলো। নিজের ফোন বার করে তার বাবাকে কল করে জানিয়ে দিল সে তার এক বন্ধুর বাড়িতে আছে। ঝড়ের কারণে আজকে রাতটা এখানেই থাকবে, কালকে ঝড় কমলে তারপরে বাড়ি ফিরে যাবে। তার বাবা প্রথমে চিন্তা করলেও তারপরে মেয়েকে সাবধানে থাকতে বলে কল কেটে দিলেন। খাবারগুলো শেষ করে সে খালি প্লেটটা টেবিলে রাখলো। তারপর জাংকুকের দিকে ঘুরে বলল, আমি এখন ঘুমাবো, আমার শরীরটা প্রচন্ড দুর্বল লাগছে। জাংকুক মাথা নেড়ে বলল, তুমি রেস্ট নাও, আমি পাশের রুমেই আছি, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো। আর একটা কথা, আমার জামা পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। বলে জাংকুক ফাঁকা ট্রেটা নিয়ে রুম থেকে চলে গেল। এই বিছানায় শুয়ে পড়ল, ঘুমানোর চেষ্টা করছে। শরীর তো প্রচুর ক্লান্ত, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। জাংকুক নামক ছেলেটার প্রতি কেমন যেন একটা মায়া লাগছে। জাংকুক তার দিকে এমন ভাবে তাকায়, এমন ভাবে কথা বলে যেন সে তাকে অনেক দিন ধরে চেনে। বেশি কিছু চিন্তা না করে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা তে ঘুম ভাঙল বন্য পাখি কিচির মিচিরে। ঘুম থেকে উঠে আগের দিনের সমস্ত কিছু মনে করতে কিছুক্ষণ সময় লাগলো তার। তারপরে বিছানা থেকে নেমে বাইরের দিকে এগিয়ে গেল তে। বারান্দার এক পাশে থাকা সেই ব্যালকনিতে একটা টুলের ওপর বসে জাংকুক ছবি আঁকছে। তার সামনে বড় ক্যানভাস, তার মধ্যেই তুলি দিয়ে আছড়ে যাচ্ছে জাংকুক। পাশে থাকা মাধবীলতা গাছ থেকে একটা দুটো করে ফুল ঝরে ঝরে জাংকুকের মাথার উপরে পড়ছে, অনেকটা যেন কোনো টিভি সিনেমার মুভি। জাংকুককে দেখতে তের কাছে এই মুহূর্তে প্রচুর আবেদনময় লাগছে। সাদা রঙের শার্টে রঙের নানা দাগ, ঘুমের কারণে চুলগুলো এলোমেলো। তার মধ্যেই তার তীক্ষ্ণ নজরে ক্যানভাসের দিকে তাকিয়ে আছে জাংকুক, যেন কোনো রূপকথার রাজপুত্র। জাংকুক যখন বুঝতে পারলো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। সে তের দিকে ঘুরে বলল, গুড মর্নিং। এ মাথা নেড়ে বলল, গুড মর্নিং। জাংকুক এগিয়ে এসে তের হাত ধরে তাকে ডাইনিং টেবিলে বসালো। তারপর ব্রেকফাস্ট তার প্লেটে তুলে দিল। তে অপালক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি রান্না করতে পারেন? এর কথায় জাংকুক নিঃশব্দে হাসলো, তারপর বলল, আমি সব পারি। এ অবাক হলো, একটা ছেলে সব দিক থেকে এত ভালো কিভাবে হতে পারে। ব্রেকফাস্ট কমপ্লিট করে জাংকুক আবারও আঁকায় মনোযোগ দিল। তার পাশে বসে আছে। কিছুক্ষণ ভাবার পরে কে বলল, আপনি কখন আমাকে বাড়ি দিয়ে আসবেন জাংকুক? এর কথা শুনে তুলি হাতে জাংকুকের চলমান হাতটি ক্যানভাসে থেমে গেল। এর দিকে না তাকিয়ে জাংকুক বলল, তুমি বাড়ি যেতে পারবে না। বাড়ি যেতে পারবো না মানে? কেন? কালকে ঝড়ের কারণে মেন রোডে কিছু গাছ উপড়ে পড়ে আছে, রাস্তা ব্লক। তোমার বাড়ি যাওয়ার ওই একটাই রাস্তা, তাই তোমাকে এখানেই থাকতে হবে। জাংকুকের কথাতে কিছুই বলল না। কালকে সত্যি ভীষণ ঝড় হয়েছে, রাস্তা ব্লক হওয়াটা অস্বাভাবিক কিছুই না। সন্ধ্যাবেলাতে আবারও জাংকুককে বলল, এতক্ষণে রাস্তা নিশ্চয়ই ঠিক হয়ে গেছে, আপনি আমাকে বাড়ি দিয়ে আসুন জাংকুক, বাড়ির লোক নিশ্চয়ই চিন্তা করছে। তের কথা কানে যাওয়া মাত্রই জাংকুক তের দিকে ঘুরে দাঁড়ালো। তের চোখে চোখ রেখে বলল, তুমি কিভাবে বাড়ি যাবে? আকাশের অবস্থা দেখেছো? ঘন মেঘে অন্ধকার হয়ে আছে, যখন তখন বৃষ্টি আসবে। তাছাড়া এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর জানোয়ার আছে, আমাদের উপর যদি আক্রমণ করে তখন কি করব? তে বিরক্ত হয়ে বলল, তা বলে তো আমি আপনার সাথে চিরকাল এখানে থাকতে পারি না, আমাকে তো বাড়ি যেতে হবে। জাংকুক বিড়বিড় করে বলল, থেকে চাও না চিরকাল আমার কাছে, আমি তোমায় আগলে রাখবো আমার বুকের ভিতরে। রাত্রিবেলা দুজন একসাথে ডিনার করে রুমে চলে গেল ঘুমানোর জন্য। অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে আছে, কিছু প্রশ্নদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। জাংকুকের আচরণ তার কাছে স্বাভাবিক লাগে না। এটা কি শুধুমাত্র আতিথেয়তা নাকি অন্য কিছু?
কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল তে। পরের দিন ঘুম থেকে উঠে তে নিচে নামলো। জাংকুক আগে থেকেই তার জন্য ব্রেকফাস্ট নিয়ে টেবিলে ওয়েট করছিল। তে যেতেই জাংকুক তাকে খাবার বেড়ে দিল। এই কয়েকদিন ধরে জাংকুক নানা রকম সুন্দর সুন্দর পদ রান্না করে তের জন্য। সবগুলোই তের প্রচুর পছন্দের। জাংকুকের হাতের রান্না খুবই সুন্দর। যে একবার খাবে সে প্রশংসা না করে পারবেই না। এই খেতে খেতে বলল, জাংকুক, আমি এই জঙ্গলটা ঘুরে দেখতে চাই। আপনি কি আমাকে ঘুরে দেখাবেন? জাংকুক তের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, তুমি যা চাও তাই হবে। কখন যেতে চাও? খাওয়ার পরে। ব্রেকফাস্ট শেষ করে তারা জঙ্গলে ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাড়ি থেকে বেরোনো মাত্রই জাংকুক এর হাত শক্ত করে ধরে রয়েছে, যেন ছেড়ে দিলেই তে পালিয়ে যাবে। আচ্ছা জাংকুক, আপনি এই জঙ্গলে কেন থাকেন? আপনি তো অনেক নামকরা একজন আর্টিস্ট। আপনার আঁকা কোটি কোটি টাকায় বিক্রি হয় দেশ বিদেশে। তাহলে আপনি তো চাইলে কোনো বড় শহরে থাকতে পারেন। এই জঙ্গলে কেন? মানুষের কোলাহল আমার ছোট থেকেই ভালো লাগে না। একা একা থাকতে অভ্যস্ত আমি, যতক্ষণ না তোমাকে দেখলাম। জাংকুকের কথাইতে কিছুটা ঘাবড়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। এতদিনে সে বুঝতে পেরেছে জাংকুক তাকে মারাত্মক রকমের পছন্দ করে, হয়তোবা ভালোবাসে। মনে হয় না এত সহজে তাকে যেতে দেবে। জঙ্গলের মধ্যে থাকা অনেক ফল গাছ থেকে জাংকুক তাকে নানা রকমের ফল পেড়ে দিয়েছে। ইন্টারনেট, মানুষের কোলাহল থেকে অনেক দূরে এই জীবনটা তার কাছে খুবই ভালো লাগছে। এখানেই যদি চিরকাল থেকে যাওয়া যেত। আকাশে সূর্য পূর্ব থেকে পশ্চিম আকাশ ঘেঁষেছে। জাংকুক দেখে বলল, এইবার বাড়ি ফিরে যাব। সন্ধ্যার সময় জঙ্গলে থাকাটা খুব একটা ভালো নয়, জঙ্গলি জানোয়াররা আক্রমণ করতে পারে। এও জাংকুকের কথায় মত দিয়ে মাথা নাড়ল। এই ঠিক করেছে এইবারে বাড়ি গিয়ে তার বাবা মাকে জাংকুকের সম্বন্ধে বলবে। জাংকুক খুবই ভালো একটা ছেলে, নম্র ভদ্র। হয়তো মানুষজন খুব একটা পছন্দ করে না, তবুও সে সমস্ত কার্যে পারদর্শী। অনেক ফেমাস একজন আর্টিস্ট। রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছুই পারে সে। বাড়িতে ফিরে জাংকুক ডিনার বানাতে ব্যস্ত হয়ে গেল। তে বসে আছে কিচেন কাউন্টারে। জাংকুক ডিনার বানাচ্ছে প্রতিদিনের মতো। আজও তের খুব পছন্দের একটা খাবার বানাচ্ছে জাংকুক। রান্না শেষ হয়ে গেলে তারা একসাথে ডিনার করে নিল। তারপর তে চলে গেল ঘুমানোর জন্য। বিছানাতে অনেকক্ষণ ধরে শুয়ে আছে তে। কিছুতেই আজকে তার ঘুম আসছে না। কিছুক্ষণ পর পাশের রুম থেকে পেন্সিলের খসখস শব্দ কানে আসছে তের। তে জানে জাংকুক এখন আঁকছে। তে আর কিছু না ভেবে বিছানা থেকে উঠে পড়ল। জাংকুকের আর্ট রুমের সামনে এসে আলতো হাতে দরজা খুলে দিল তে। বড় রুম, অন্যান্য ঘরের থেকে অনেক বড়, অনেকটা হল রুমের মতন। রুমের মাঝখানে একটা লম্বা কাঠের টুলের উপরে বসে আছে জাংকুক। তার সামনে একটা বড় ক্যানভাস, তাতে ছবি আঁকতে ব্যস্ত সে। রুমের চারিপাশে ভালোভাবে চোখ বুলিয়ে দেখছে তে। ছোট বড় অনেক ক্যানভাস, অনেক পেজও আছে। রুমের একটা দেওয়াল জুড়ে অনেক বড় বুকশেলফ, কিন্তু অবাক করা বিষয় এখানে কোনো বই নেই। আছে ছোট বড় নানা কোম্পানির রং। এমনকি এখানে এমন কিছু রঙও আছে যেই রঙগুলি তুই কখনো দেখেইনি। ক্যানভাসের ছবিগুলো দেখে ভালোভাবে তাকাতেই এর চোখ ছানা পড়া। ক্যানভাসগুলোতে নানা ভাবে নানা রূপে একটি মেয়ের ছবি আঁকা। আর সেই মেয়েটা আর কেউ না, সেটা হচ্ছে তে। ছবিগুলোর মধ্যে একটি ছবিতে তের চোখ আটকে গেল। সাদা রঙের একটা ফ্রক পরে জাংকুকের ব্যালকনিতে বসে আছে তে। চারপাশ থেকে কয়েকটা মাধবীলতা ফুল গড়িয়ে পড়ছে। তার চুলের মধ্যেও কয়েকটা মাধবীলতা ফুল দেওয়া। তার চুলগুলো এলোমেলো, গালে হালকা লাল আভা আর গোলাপি ওষ্ঠজোড়ায় তাকে প্রচন্ড সুন্দর লাগছে। এর মনে পড়ে গেল গতকালই তো সে জাংকুকের সাথে ব্যালকনিতে বসেছিল, ঠিক এরকম ভাবেই। তার মানে কি জাংকুক এই ছবিটা গতকালকে এঁকেছে? এর ঘোর ভাঙলো তখন, যখন জাংকুক এর কোমল কোমরে হাত চালিয়ে একে নিজের কাছে নিয়ে আসলো। নিজের কোলে বসিয়ে দিয়ে এর কাঁধে নিজের মাথা রাখলো। জাংকুক চোখ বন্ধ করতেই তার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো।
বুঝতে পারার সাথে সাথেই বিচলিত হয়ে উঠল। জাংকুক, জাংকুক, আমি কি কিছু করেছি? জাংকুক, জাংকুক, আমার সাথে কথা বলুন। আপনি কান্না করছেন কেন? জাংকুক, আই এম সরি, আমি কিছু ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। নিজের হাত দিয়ে জাংকুকের থুতনি উঁচু করে জাংকুকের দৃষ্টিতে দৃষ্টি লাগলোতে, জাংকুক, আমার সাথে কথা বলুন না, আমি কি কোনো ভুল করেছি? তুমি কোনো ভুল করোনি তে, সব ভুল আমার। তুমি আমাকে ভালোবাসো না। আচ্ছা, আমি কি সুন্দর না? আমি কি ভালো না? আমি তো সুন্দর, আমি ভালো। আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? আমার টাকা আছে, আমি সাকসেসফুল। তাহলে তুমি কেন আমায় ভালোবাসো না তে? তুমি কেন আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলো? আমি খুব খুব একা। তুমি আমায় ছেড়ে যাবে না তে? তুমি আমার সাথেই থাকবে। দরকার হলে আমি তোমায় বেঁধে রাখবো। কিন্তু কিন্তু তুমি আমারই। আমি কিছুতেই তোমায় যেতে দেব না। তোমায় আমি খুব খুব ভালোবাসি। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি যা চাইবে আমি তাই এনে দেব। তুমি আমাকে ছেড়ে যেও না তে। আমার তে আমাকে ছেড়ে যাবে না। আমার তে কোথাও যাবে না। শুধু আমার তে। এই জাংকুকে শক্ত করে জড়িয়ে ধরলো। এতদিনে জাংকুকের ভালোবাসায় তার মনেও যে কিছু কিছু অনুভূতি সৃষ্টি হয়েছে সেটা সে ভালোই বুঝতে পেরেছে। আপনি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমার বাবা মার সাথে আপনাকে কথা বলতে হবে জাংকুক। তারা রাজি হলে আমি আপনাকে বিয়ে করব, আপনার সাথেই সব সময় থাকবো, কখনো ছেড়ে যাব না। তুমি আমায় কথা দিচ্ছ তো? তোমার জন্য আমি সব করতে পারি। আমি তোমার বাবা মার সাথে দেখা করব, তাদেরকে আমি বোঝাবো। জাংকুকের কথাইতে মাথা নাড়লো। ঠিক আছে, এখন তুমি তোমার রুমে যাও। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। কালকে সকাল সকালই আমরা বেরিয়ে পড়ব তোমার বাড়ির উদ্দেশ্যে। এই কিছু না বলে নিজের রুমে চলে গেল, বিছানায় শুয়ে পড়লো। কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। কালকে কি হবে? তার বাবা মাকে মেনে নেবে জাংকুককে? পরের দিন তার ঘুম ভাঙলো জাংকুকের ডাকে। জাংকুক একদম রেডি হয়ে স্যুট বুট পরে একদম জামাই জামাই ভাব করে সেজেছে। রেডি হয়ে নাও তে, তাড়াতাড়ি বেরোতে হবে তো। এই রেডি হয়ে নিল। তারপর তারা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লো তের বাড়ির উদ্দেশ্যে। অনেকক্ষণ জার্নির পরে তারা তের বাড়িতে এসে পৌঁছালো। তের বাবা মা আয়ু এবং যেই হোক তেকে দেখে যতটা না খুশি হয়েছে, জাংকুককে দেখে ততটাই অবাক হয়েছে। তে তাদেরকে জাংকুকের সম্বন্ধে সমস্ত কথা খুলে বলল। জাংকুক একজন ফেমাস আর্টিস্ট। জাংকুক খুব ভালো, সমস্ত কাজ পারে। এত কিছু শুনে যেই হোক এবং আয়ু তো খুবই খুশি। এই যুগে এত ভালো একজন ছেলে পাওয়া সাধারণ বিষয় না। তাছাড়া জাংকুক সমস্ত কিছুই পারে। তার মেয়েকে সব থেকে সুখী রাখবে জাংকুক। জাংকুক দেখতেও খুবই সুন্দর, তাই তাদের অমত করার আর কোনো রকমই রাস্তা থাকলো না। জাংকুক সেই দিনকে আয়ু এবং জেহবের জন্য রান্না করলো। জাংকুকের হাতে রান্না খেয়ে তার শ্বশুর শাশুড়ি তো প্রশংসায় পঞ্চমুখ। খুব শীঘ্রই একটা দিন বার করে ঘরোয়া ভাবে ছোটখাটো করে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। বাসর ঘরে তে নতুন বউ সেজে বসে আছে। জাংকুক রুমে ঢোকার সাথে সাথে সে কিছুটা নড়ে চড়ে বসলো। জাংকুক এসে তার পাশে বসলো। কিছুক্ষণ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে বলল, তুমি আমার দেখা সব থেকে সুন্দর নারী। তোমার থেকে সুন্দর আর কেউ হতেই পারে না। আমার স্বপ্নকুমারী, তুমি আমার স্বপ্ন থেকে নেমে আসা কোনো হুড়পড়ি, যে আমার জীবনটাকে বদলে দিয়েছো। আমার অন্ধকার জীবনে এক ঝলটা আলো হয়ে এসেছিলে তুমি, যাকে আমি আমার বুকের মধ্যে চিরকাল আগলে রেখে দেব। তে নরম হাত দুটো নিজের হাতে নিয়ে জাংকুক তাতে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল। তুমি এত নরম কেন? যেন এক টুকরো মেঘ। আমি ছুঁলে কি আঁচড় লেগে যাবে? আমার ভালোবাসা সামলাতে পারবে তো? জাংকুকের কথায় তে মাথা নুইয়ে লাজুক হাসলো। এর কোমল কোমরে জাংকুক নিজের হাত চালিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসলো। তারপর নিজের ওষ্ঠজোড়ার সাথে তের নরম ওষ্ঠজোড়া মিশিয়ে দিল। তারা ডুবে গেল এক ভালোবাসার সাগরে, যেখানে শুধুমাত্র তারা আছে আর তাদের ভালোবাসার জগৎ, এবং তাদের ভালোবাসার সাক্ষী থাকলো
আকাশের পূর্ণময় চাঁদ আর ছুঁয়ে যাওয়া হালকা মৃদু বাতাস। টেকুকের বিয়ে হয়ে গিয়েছে অনেক কটা দিন হয়ে গেল। বিয়ের পরে তারা আবারও জঙ্গল বাড়িতে ফিরে এসেছে। একদিন বিকালেতে ব্যালকনিতে বসে আছে। আকাশে ঘন কালো মেঘ করে আছে। প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, যেন কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে। এমন সময় জাঙ্কুক 2 কাপ চা নিয়ে তার সামনে আসলো। চায়ের কাপ দুটো টি টেবিলে রেখে জাঙ্কুকদের পাশে বসে পড়লো। এর কোলে নিজের মাথা রেখে বলল, স্বপ্নকুমারী, তোমার জন্য আমি কিছু এনেছি। জাঙ্কুকের চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে এ বলল, কি জাঙ্কুক? তাড়াতাড়ি চা খেয়ে রেডি হয়ে নাও, আমরা এক জায়গায় যাব। আর কিছু বলল না। জাঙ্কুকের আনা চা তারা দুজন মিলে খেয়ে রেডি হয়ে নিল। জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে বসালো, তারপর ড্রাইভ করে শহরের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পরে তারা তেদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা অনেক বড় বাড়ির সামনে এসে থামলো। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তে নামার জন্য ডোর খুলে দিল। তে নেমে দেখলো সামনে ভীষণ বড় একটা সুন্দর বাড়ি। জাঙ্কুক, এটা কাদের বাড়ি? আমরা এখানে কেন এসেছি? জাঙ্কুক পকেট থেকে একটা চাবি বের করে তে হাতে দিল। এটা আমাদের বাড়ি। এই বাড়িটা আমি কিনেছি তে। মাঝে মধ্যে আর্ট একাডেমি এবং অন্যান্য জায়গায় আঁকা দিতে হয়, সেই জন্য ক্যানভাস এবং অনেক কিছু আমাকে ক্যারি করতে হয়। এত কিছু করার সময় কি আমার আছে? তাছাড়া যদি তুমি এখানে মাঝে মাঝে থাকো, তুমি তোমার বাবা মায়ের সাথে দেখা করতে পারবে, তাই বাড়িটা কিনে ফেললাম। তাহলে চলো বাড়ির ভেতরে যাই। তারা বাড়ির ভেতর চলে গেল। বাড়িটা প্রচুর সুন্দর, আশেপাশের পরিবেশও প্রচুর সুন্দর। বাড়ির পেছনের দিকে একটা ছোটখাটো বাগান আছে, যে বাগানে অনেক গোলাপ ফুল ফুটে রয়েছে। সেদিনই তারা তের বাবা মায়ের সাথে দেখা করতে গেল। কিছুদিনের মধ্যেই জাঙ্কুকের শহরের সমস্ত কাজ কমপ্লিট করে তারা আবারও জঙ্গল বাড়িতে ফিরে গেল। এরপর থেকে মাঝে মধ্যে যখন জাঙ্কুকের কোনো আর্ট সাপ্লাই করার সময় হতো, তখন তারা শহরে গিয়ে তাদের সেই বাড়িটিতে থাকতো। তের বাবা মায়ের সাথে দেখা করত এবং কিছুদিন পরে আবারও জঙ্গল বাড়িতে ফিরে আসতো। দেখতে দেখতে কেটে গেল 3টি বছর। তে এবং জাঙ্কুকের একটা ফুটফুটে ছোট্ট ছেলে আছে, যার নাম বিকুক। এর বাবা মায়ের বয়স হওয়ায় জাঙ্কুক এখন তাদের নিজের বাড়িতে এনে রেখেছে। জাঙ্কুকের তো কোনো বাবা মা নেই। এর বাবা মাই তার কাছে নিজের বাবা মা। যে হোক এবং আয়ু হোক, জাঙ্কুককে নিজের ছেলের মতনই ভালোবাসে। দাদু ভাই, কান্না করে না। মাম্মাম তোমাকে বকেছে তো তোমার খালার জন্য। তুমি দুষ্টুমি করেছো, তাই মাম্মাম তোমাকে বকেছে। এই জন্য কেউ কান্না করে? বিকুক গাল ফুলিয়ে জাঙ্কুকের কাছে গেল। জাঙ্কুক ব্যালকনিতে বসে ছবি আঁকছিল। ভিকুককে তার কাছে আসতে দেখে সে ভিকুককে কোলে তুলে নিল। কি হয়েছে আমার বাবা সোনার? মুখটা এরকম কেন করে রেখেছো? মাম্মা মামাকে বকেছে বাবাই। মাম্মাম তোমাকে বকেছে? আজকে তোমার মাম্মামের একদিন তো আমার একদিন। চলো কি হয়েছে দেখবো। জাঙ্কুক রুমে এসে দেখলো তে গাল ফুলিয়ে বসে আছে। কি হয়েছে তে? তুমি আমার ছোট্ট ছেলেটাকে বকেছো কেন? ছেলের হয়ে একদম ওকালতি করতে আসবে না বলে দিলাম, তাহলে কিন্তু বাপ ছেলেকে আজকে ঘরের বাইরে শোয়া করাবো। এর কথাই জাঙ্কুক ঢোক দিল। আমি তো এমনি বলছিলাম, তুমি কেন রেগে যাচ্ছ? তুমি কি খাবে বলো, আমি এক্ষুনি বানিয়ে আনছি। বাবাই, তুমি মাম্মামকে ভয় পাও? বাবাই মাম্মামকে ভয় পায়। ওরকম বলে না বাবু, মাম্মাম কিন্তু রেগে গেলে আমাকেও মারবে। বলেই বিকুককে নিয়ে রুম থেকে চলে গেল জাঙ্কুক। রাত্রিবেলা বিকুক তার দিদুনের কাছে ঘুমিয়েছে। জাঙ্কুক রুমে প্রবেশ করার সাথে সাথে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। আমি কি করেছি স্বপ্নকুমারী? তুমি কি আমার উপর রেগে আছো? ভালো ছেলে সাজার একদম চেষ্টা করবে না জাঙ্কুক। জাঙ্কুক কিছু না বলে একে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমার কাছে আসে। এর কথা সম্পূর্ণ করতে না দিয়েই জাঙ্কুক নিজের ওষ্ঠজোড়া এর ওষ্ঠর সাথে মিশিয়ে দিল। তারপরে আবারও ডুব দিল ভালোবাসার সমুদ্রে। হ্যালো কিউটিরা, গল্পটা আজকে কেমন লেগেছে অবশ্যই জানিও।
আর কেউ কিন্তু আমার গল্প কপি করবে না। অনেক সময় ধরে ভেবে ভেবে বানাই, ঠিক আছে তো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা।